একটা এয়ারক্রাফট ক্যারিয়ার বানাতে কেন 10 থেকে 15 বিলিয়ন ডলার পর্যন্ত খরচ হতে পারে? এত টাকা কি শুধু একটা বিশাল জাহাজ বানানোর জন্য? না, আসলে ব্যাপারটা একটু অন্যরকম। একটা এয়ারক্রাফট ক্যারিয়ার শুধু একটা জাহাজ নয়, এটা একই সঙ্গে একটা ভাসমান বিমান ঘাঁটি, একটা কমান্ড সেন্টার, বিশাল অস্ত্র, জ্বালানি ব্যবস্থায়, এমনকি হাজার হাজার মানুষের থাকার জায়গা। অর্থাৎ সমুদ্রের মাঝখানে একটা ছোট শহর কল্পনা করুন। এবার সেই শহরকে আবার চলতেও হবে। আর এখান থেকে বোঝা যায় একটা ক্যারিয়ার বানাতে এত টাকা লাগে কেন। প্রথমে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা বুঝি। একটা এয়ারক্রাফট ক্যারিয়ারের সবচেয়ে বড় সুবিধা হলো এর জন্য কোনো দেশের মাটিতে বিমান ঘাঁটি থাকা লাগে না। ধরুন আপনার যুদ্ধ বিমানকে অনেক দূরের কোনো এলাকায় পাঠাতে হবে, কিন্তু সেখানে আপনার কোনো বিমান ঘাঁটি নেই। তখন সাধারণ বিমান বাহিনীকে অনেক দূরের ঘাঁটি ব্যবহার করতে হতে পারে, অথবা অন্য কোনো দেশের সাহায্য নিতে হতে পারে। কিন্তু ক্যারিয়ারের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। আপনি আপনার বিমান ঘাঁটিকে সমুদ্রের উপর নিয়ে যাচ্ছেন। জাহাজটা যেখানে যাবে সেখান থেকে বিমান পরিচালনা করা সম্ভব। অবশ্য ক্যারিয়ার থেকে বিমান ওঠানো আর নামানো কোনো সহজ ব্যাপার নয়, কারণ রানওয়ে এখানে মাত্র কয়েকশো মিটার। অথচ একটা যুদ্ধ বিমানের সাধারণ বিমান ঘাঁটির অনেক লম্বা রানওয়ে ব্যবহার করতে হয়। তাহলে এত ছোট জায়গা থেকে বিমান উঠবে কিভাবে? এখানে আসে ক্যারিয়ারের বিশেষ ব্যবস্থা। বিমানকে খুব দ্রুত গতিতে সামনে পাঠানোর জন্য থাকে এয়ারক্রাফট ক্যাটাপল্ট সিস্টেম, আর বিমান যখন ফিরে আসে তখন সেটাকে থামানোর জন্য থাকে অ্যারেস্টিং সিস্টেম। অর্থাৎ কয়েক সেকেন্ডের মধ্যে একটা বিমানকে আকাশে পাঠানো, আবার কয়েক সেকেন্ডের মধ্যে আকাশ থেকে আসা বিমানকে থামিয়ে দেওয়া। ভাবুন তো, এটা প্রতিদিন বারবার করতে হচ্ছে। তাই ক্যারিয়ারের ডেকটা শুধু একটা বড় সমতল জায়গা নয়, এটা আসলে একটা অত্যন্ত ব্যস্ত বিমান ঘাঁটি। এখানে বিমান উঠছে, বিমান নামছে, অস্ত্র লাগানো হচ্ছে, জ্বালানি দেওয়া হচ্ছে, আবার পরের মিশনের জন্য বিমান প্রস্তুত করা হচ্ছে। আর এই পুরো কাজটা হচ্ছে সমুদ্রের মাঝখানে। তাই একটা ক্যারিয়ারের দাম শুধু তার বিশাল আকারের কারণে বেশি নয়, তার ভেতরে এমন প্রযুক্তি লাগানো হয়েছে যেগুলো একটা বিমান ঘাঁটির কাজ সমুদ্রের উপরে করার সুযোগ দেয়। এবার একটা ভুল ধারণা দূর করি। অনেকেই ভাবেন ক্যারিয়ার মানে একটা বিশাল জাহাজ, তার উপর অনেক বিমান আছে, ব্যাস এটাই পুরো ব্যাপার। আসলে না, একটা ক্যারিয়ার সাধারণত একা সমুদ্রে ঘুরে বেড়ায় না। তার সঙ্গে থাকে আরো অনেক যুদ্ধ জাহাজ, থাকে ডেস্ট্রয়ার, থাকতে পারে ক্রুজার, থাকে সাবমেরিন, আর থাকে বিভিন্ন ধরনের সাপোর্ট এবং লজিস্টিক শিপ। কারণ ক্যারিয়ার নিজে অনেক শক্তিশালী হলেও এটাকে রক্ষা করতে হবে। ধরুন কোনো শত্রু জাহাজ বা বিমান ক্যারিয়ারের দিকে আক্রমণ চালাতে চাইছে, তখন ক্যারিয়ারের চারপাশের যুদ্ধ জাহাজগুলো প্রতিরক্ষা তৈরি করবে। তারা আকাশ থেকে আসা হুমকি শনাক্ত করতে পারে, সমুদ্রের নিচে শত্রু সাবমেরিন খুঁজতে পারে, আবার দূরের কোনো লক্ষ্যবস্তুর বিরুদ্ধেও আক্রমণ চালাতে পারে। আর ক্যারিয়ার নিজেও পুরোপুরি অসহায় নয়, এর নিজস্ব রাডার থাকে বিভিন্ন ডিফেন্সিভ সিস্টেম। অর্থাৎ একটা ক্যারিয়ার আসলে একটা বিশাল যুদ্ধ ব্যবস্থার কেন্দ্র। আর এই পুরো ব্যবস্থাকেই বলা হয় ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। এখানে খরচটা আরো বাড়তে শুরু করে, কারণ আপনি শুধু একটা 10 বা 15 বিলিয়ন ডলারের জাহাজ বানাচ্ছেন না, আপনাকে সেটাকে ঘিরে পুরো একটা যুদ্ধ ব্যবস্থাও তৈরি করতে হচ্ছে। আর তারপরের বিষয়টা আরো অবাক করার মতো, কারণ এই বিশাল জাহাজকে শুধু বানালেই হবে না, এটাকে চালাতে হবে। সমুদ্রে হাজার হাজার কিলোমিটার নিয়ে যেতে হবে, শত শত বিমান পরিচালনা করতে হবে, হাজার হাজার মানুষকে থাকতে দিতে হবে। আর সেই ইঞ্জিনিয়ারিং এর গল্পটাই আমরা এখন দেখব। একটা ক্যারিয়ার শুধু বিশাল হলেই হবে না, এটাকে হাজার হাজার কিলোমিটার সমুদ্র পথ পাড়ি দিতে হবে, প্রচন্ড ঢেউয়ের মধ্যেও স্থির থাকতে হবে। আবার একই সময় এর ডেক থেকে যুদ্ধ বিমান ওঠানামা করবে। ভাবুন তো, একটা বিমান কয়েকশো কিলোমিটার গতিতে এসে একটা চলন্ত জাহাজের ডেকে নামছে। এখানে সামান্য ভুলের সুযোগও খুব কম। তাই ক্যারিয়ারের প্রপালশন সিস্টেম থেকে শুরু করে এয়ারক্রাফট এলিভেটর পর্যন্ত সবকিছু অত্যন্ত নির্ভুলভাবে কাজ করতে হয়। জাহাজের ভেতরে আবার বিশাল ইঞ্জিন ব্যবস্থা থাকে বিদ্যুৎ তৈরির ব্যবস্থা, থাকে জ্বালানি সংরক্ষণের ব্যবস্থা, থাকে বিমানের জন্য আলাদা জায়গা, থাকে অস্ত্র রাখার জায়গা, থাকে রাডার ও যোগাযোগ ব্যবস্থা, এমনকি থাকে হাসপাতালও। কারণ এখানে কয়েক হাজার মানুষ একসঙ্গে কাজ করে। অর্থাৎ একটা ক্যারিয়ার বানানো মানে শুধু লোহার একটা বিশাল কাঠামো বানানো নয়, এটা হচ্ছে একসঙ্গে অনেকগুলো জটিল ব্যবস্থা তৈরি করা। এবার আসে সবচেয়ে ইন্টারেস্টিং জায়গায়। ধরা যাক একটা ক্যারিয়ার বানাতে আপনার 10 বা 15 বিলিয়ন ডলার খরচ হলো। কাজ কি শেষ? একদমই না, কারণ ক্যারিয়ার একা কোনো দেশের জন্য খুব বেশি কাজে আসবে না। এর সঙ্গে লাগবে যুদ্ধ বিমান, লাগবে হেলিকপ্টার, লাগবে স্কোয়াড ডেস্ট্রয়ার, লাগবে সাবমেরিন, লাগবে সাপোর্ট শিপ, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ লাগবে প্রশিক্ষিত মানুষ। শুধু জাহাজ চালানোর জন্য নয়, বিমান চালানোর জন্য, বিমান রক্ষণাবেক্ষণের জন্য, রাডার চালানোর জন্য, অস্ত্র পরিচালনার জন্য, ইঞ্জিনিয়ারিং এর জন্য, চিকিৎসার জন্য। অর্থাৎ একটি ক্যারিয়ার চালানোর পেছনে বিশাল একটা মানুষ এবং যন্ত্রের ব্যবস্থা কাজ করে। আর বিমানগুলোর দামও কিন্তু কম নয়। ধরুন ক্যারিয়ারে থাকা যুদ্ধ বিমানগুলো আলাদাভাবে কিনতে হচ্ছে, তারপর সেগুলোর রক্ষণাবেক্ষণ, জ্বালানি, অস্ত্র, প্রশিক্ষণ সবকিছু মিলিয়ে খরচটা কয়েক বিলিয়ন ডলারের জাহাজের গণ্ডি পেরিয়ে অনেক বড় হয়ে যায়। তাই শুধু ক্যারিয়ারের দাম শুনলে আসল ছবিটা বোঝা যায় না। কিন্তু কথা হলো, এত খরচ থাকার পরও দেশগুলো ক্যারিয়ার বানায় কেন? শুধু যুদ্ধ করার জন্য না, এর পেছনে আছে আরো বড় একটা কারণ। সেটা হলো ক্ষমতা দেখানো এবং নিজের প্রভাব তৈরি করা। ধরুন একটা দেশের নিজের ভূখণ্ড থেকে হাজার হাজার কিলোমিটার দূরে কোনো অঞ্চলে সমস্যা তৈরি হয়েছে, সেখানে তাদের কোনো বিমান ঘাঁটি নেই, কিন্তু সমুদ্রে তাদের একটা ক্যারিয়ার আছে। তখন তারা সেই ক্যারিয়ারকে ওই অঞ্চলের কাছে নিয়ে যেতে পারে, আর সেখান থেকে বিমান পরিচালনা করতে পারে। অর্থাৎ নিজের দেশের মাটি থেকে অনেক দূরেও একটা দেশ তার সামরিক শক্তি দেখাতে পারে। এটাই ক্যারিয়ারের সবচেয়ে বড় কৌশলগত সুবিধাগুলোর একটি। তাই ক্যারিয়ার শুধু যুদ্ধের অস্ত্র নয়, এটা একটা দেশের রাজনৈতিক এবং সামরিক
শক্তিরও প্রতীক। একটা ক্যারিয়ার যখন কোনো অঞ্চলের কাছে যায় তখন শুধু যুদ্ধ বিমানই সেখানে যায় না, একটা বার্তাও যায়। আমরা কিন্তু এখানে আসি আর প্রয়োজন হলে আমরা এখান থেকে শক্তিও প্রয়োগ করতে পারি। তাই শুরুতে আমরা যে প্রশ্নটা করেছিলাম, একটা এয়ারক্রাফট ক্যারিয়ার বানাতে কেন 10 থেকে 15 বিলিয়ন ডলার পর্যন্ত খরচ হতে পারে, এখন হয়তো উত্তরটা একটু পরিষ্কার। দেশগুলো শুধু একটা বিশাল জাহাজ বানাচ্ছে না, তারা বানাচ্ছে একটা ভাসমান বিশাল সামরিক প্ল্যাটফর্ম।